নমস্কার বন্ধুরা, মানসের কিচেনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এঁচড়ের সাথে একটা ডিম যোগ করে যে এত টেস্টি একটা খাবার তৈরি হবে সেটা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। আসুন দেখে নিই তাহলে কিভাবে বানিয়েছি আজকের রেসিপি। এঁচড় কিন্তু এখন কাঁঠালে রূপান্তরিত হচ্ছে আর বেশ বড় বড় কোয়া হয়ে গেছে, আর কিন্তু এঁচড়টা সেইভাবে স্বাদ হচ্ছে না রান্না করলে। যেমন এঁচড় চিংড়ি বা নিরামিষ এঁচড়ের তরকারি আমরা করি বা আমিষভাবেও করি, সেরকমভাবে কিন্তু রান্না করলে আর এতটা ভালো লাগছে না। তাই একটু অন্যরকম করে আজকে আমি ট্রাই করলাম এঁচড়ের এই রেসিপিটি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখে নিন কীভাবে আমি বানিয়েছি, তাহলে আপনারাও বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। এঁচড় নিয়েছি আমি 500 গ্রামের মতো, আর একটা আলু নিয়েছি। তার সাথে দেখুন সামান্য একটু জল, 1 চামচের মতো সরষের তেল আর লবণ দিয়ে এটাকে 2টো সিটি মেরে আমি এটাকে নাবিয়ে রাখবো। খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এটা রান্নাটা ভালোভাবে হবে না। সেটা আমি পরে বলছি। এখন দেখুন কিভাবে সেদ্ধ করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম ঠিকঠাক সেদ্ধ করে নিতে হবে। দেখুন আলুটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে এবং এঁচড়টাও ঠিকমতো সেদ্ধ হয়েছে, খুব বেশি একেবারেই গলে যায়নি। এবারে আপনাদের বলে দিই, এটা যদি খুব বেশি গলে যায় আলু বা এঁচড়, তাহলে গ্যাদগেদে টাইপের হয়ে যাবে, খুবই নরম হয়ে যাবে, বাইন্ডিংয়ে অসুবিধা হবে। সেই জন্য একটু শক্ত মতো নামাতে হবে। আমি এখন এঁচড় আর আলুটাকে একটা ম্যাশার দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এঁচড়ের যে বীজগুলো দেখুন সাইডে রয়েছে, এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এই যে দেখুন বীজগুলোকে আমি তুলে ফেলে দেবো। আর এটাকে আমি এখন ম্যাশ করে নিলাম। আর এবারে কিছু উপকরণ এতে আমার মিশিয়ে নিতে হবে। যেমন একটা ডিম দিচ্ছি, একটা ডিমেই যথেষ্ট, বেশি ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু নরম হয়ে যাবে মিশ্রণটা, তাহলে বাইন্ডিংয়ে অসুবিধা হতে পারে। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি পেঁয়াজ কুচোনো, একটা পেঁয়াজকে আমি দেখুন জিরি করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর আরও কিছু উপকরণ দেব, যেমন আদা রসুনের পেস্ট দিচ্ছি ওই 1 চামচের মতো। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম। আর এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এখানে ঝাল যদি বেশি খান তাহলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিলাম 1 চামচের মতো ভাজা মশলা। ভাজা মশলায় আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর ধনে জিরে, সব ড্রাই রোস্ট করে একসঙ্গে ভালোভাবে গুঁড়ানো আছে। আর এখানে দিচ্ছি আমি 4 চামচের মতো বেসন। এই বেসনটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে রান্নার বড়াগুলোর যে স্বাদটা বা কোপ্তার যে স্বাদটা সেটা ভালো আসবে না। খুবই কম পরিমাণে মেখে দেখবেন, যতটুকু দরকার হবে সেই বুঝেই দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে 4 চামচের মতো লেগেছে, তাতেই কিন্তু হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে সব কিছু মিশ্রণগুলো ঠিকঠাক মিশে যায়। আর আমার মনে হলো একটু হলুদ দেওয়ার প্রয়োজন আছে, তাই শেষের দিকে একটু হলুদও দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে চটকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এখন দেখুন আমি তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকেই, সাদা তেল। এবার একটা একটা করে বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবগুলো না ধরলে আমি পরের ব্যাচে ভাজবো, যতটা ধরবে আমি ততটাই দিয়ে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দিয়ে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে তেলটাকে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি নিচের দিকটা পুড়ে যাবে না আর ঠিকঠাকভাবে সেদ্ধটাও হয়ে যাবে, না হলে ভেতরটা কাঁচা থাকতে পারে। দেখুন একটু লালচে কালার এসেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠও ভালোভাবে উল্টে আমি বড়াগুলোকে এরকম কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর তুলে রাখবো। আবার যে বাকিগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। আর দেখুন তেলে কিন্তু ডিম দেওয়ার কারণে ফেনা হচ্ছে, এটা ডিম দিয়েছি বলেই হচ্ছে, অন্য কোনো কারণে হচ্ছে না। এইভাবে আমি দেখুন খুব ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব। এবার একটা একটা করে তুলে রাখছি। এগুলো আমার মনে হচ্ছে আর কাঁচা নেই, ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি এবার এগুলোকে তুলে রেখে এই তেলেই বাকি বড়াগুলো ভেজে নেব।
এঁচোড় কিন্তু অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকেই খেতে পছন্দ করে না। তো বাচ্চাদেরও যদি এইভাবে খাওয়ানো যায় তাহলে কিন্তু তারা খুব অনায়াসে খেয়ে নেবে। এইভাবে রান্না করে দিলে খুব সহজেই খেয়ে নিতে পারবে। আর দেখুন বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই পকোড়া বা বড়াগুলো এঁচোড়ের আপনারা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর ভীষণ সফট হয় এরকমভাবে বানালে। আর এটা কিন্তু সত্যি বলছি ডাল ভাতের সঙ্গেও অসাধারণ লাগবে। এবার বাকি তেলটা দেখুন থেকে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা দেব, আর দেব একটা কি দুটো তেজপাতা। তো যাই হোক, এটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। একটাই আমি তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোটা দিয়ে আমি এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দেবো। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবেন। আর দেখুন আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটার থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি এখানে ইউজ করেছি। আমি এখানে কেটে দিয়েছি টমেটোটা, তবে আপনারা চাইলে কিন্তু পেস্ট করে বা পিউরি বানিয়েও দিতে পারেন। এবার খুব ভালোভাবে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিতে হবে লবণ। লবণটা যদি টমেটোর যোগ করে দিন এর সাথে, তাহলে টমেটোটা খুব সহজেই নরম হয়ে গিয়ে পেস্ট হয়ে যাবে। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে একসঙ্গে এটাকে কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে দেখবেন টমেটোটাও নরম হয়ে গেছে। তারপরেই দিয়ে দিতে হবে জল। এবার আমি একটু জল দিয়ে, না হলে পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে কষাবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমি 1.5 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম। এখানে আমি আর ধনের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এবার জিরের গুঁড়োটা দিয়ে আমি এইভাবে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বেশিক্ষণ আর কষানোর দরকার নেই। টমেটোটা যেহেতু পেস্ট হয়ে গেছে, ধনে কোনো কিছুরই আর কাঁচা গন্ধ পাওয়া যাবে না। আদা রসুনের সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আর কিছু বিশেষ উপকরণ দেওয়ার নেই। এবার শেষের পর্যায়ে আরও কয়েকটা উপকরণ দেবো। তার জন্য আমি এখন এবারে দিয়ে দেবো বড়াগুলোকে। বড়াগুলো দিয়ে আপনারা এই পর্যায়ে বেশি পরিমাণ জল দিতে পারেন, তবে আমি এই রান্নাটি কিন্তু একদম কষা কষা টাইপের করেছি, খুব বেশি ঝোল রাখিনি, তাই জন্য আমি জলটা কম পরিমাণে দিয়েছি। এখন আর একটু জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু এটা খুব ভালোভাবে আমার তৈরি হয়ে যাবে। আর জলটা দিলে দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানোর কোনো দরকার নেই, কারণ এটা কিন্তু খুবই নরম। বড়াগুলো প্রচণ্ড নরম, বেশি ফোটাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটুখানি জল দিয়ে আমি দেখুন নাড়াচাড়া করছি। একটু ফুটে উঠলেই বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আর বিশেষ কিছু দেওয়ার নেই, শুধু দিয়ে দিতে হবে একটু গুঁড়ো গরম মশলা, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। আপনারা যদি ঘি খেতে অপছন্দ করেন তাহলে ওটা বাদ দিতে পারেন, গুঁড়ো গরম মশলা দিলেও চলবে। এবার এটা দিয়ে দেখুন একেবারে মাখা মাখা হয়ে গেছে, ভাঙেওনি, আর বড়াগুলো কিন্তু খুব নরম হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি, আর আপনাদের নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি যে রান্নাটি কেমন হয়েছে। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেও খেতে পারবেন, আবার বড়াগুলো ডাল ভাতের সঙ্গেও ভেজে খেতে পারবেন। দেখুন একেবারে আমার মাখা মাখা তৈরি হয়ে গেছে রান্নাটা। আপনারা চাইলে আবারও বলছি একটু বেশি ঝোল রাখতে পারেন। আর এই পর্যায়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন হাত দিয়ে চামচের সাহায্যে যে কতটা সফট হয়েছে। বড়াগুলো দিয়ে কিন্তু একেবারেই বেশি ফোটাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আর আমার রান্নাটি আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।